হরর মুভির 30% মজা গল্পতে আর বাকি 70% মজা মুভিতে থাকে অরিজিনাল সাউন্ডে। আর আপনি অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য কারো এক্সপ্লেইন দেখেছেন মানে 70% মজাই মিস করেছেন। তো চলুন মুভির 100% মজা নিতে অরিজিনাল সাউন্ড সহ প্রেজেন্ট। প্রথমেই বলি, এই মুভিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো। মুভির শেষে সেই মেয়েটার সাক্ষাৎকারও দেওয়া আছে। তো এই মুভির নায়িকা ইচা তার বিবাহিত জীবনে সুখী নেই। রোজ স্বামীর সাথে ঝগড়া হয়ে আর কয়েক মাস হচ্ছে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আর ঠিক সেই সময়ই প্রতি রাতে ইচার স্বপ্নে এক রহস্যময় সুদর্শন পুরুষ আসতে শুরু করে ও রোজ রাতে তাকে শারীরিক সুখ দিতে থাকে। ইচা এটাকে জাস্ট একটা স্বপ্ন মনে করে ও তার যেহেতু ভালোই লাগে তাই প্রতি রাতে এই সুখ নিতে থাকে। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি প্রতিদিন রাতে যে তার বিছানায় আসে সে কোনো মানুষ নয়, সে হলো শয়তান জিন দাসিম। আর এর কাজই হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ সৃষ্টি করে সংসার ধ্বংস করা। তো স্বপ্নের সেই সুখ ধীরে ধীরে ইচার বাস্তব জীবনকে ধ্বংস করে ফেলে। জিনের মায়াজালে ইচার পেটে জন্ম নেয় এক অস্তিত্বহীন সন্তান। গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগে যখন ইচাকে বাঁচানোর জন্য শুরু হয় এক্সরসিজম বা ভূত তাড়ানোর লড়াই। জিনটি তখন শয়তানি হাসি হেসে বলে, ওকে তোমরা আমার থেকে কিভাবে সরাবে? জিনের দুনিয়ায় ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, ও এখন আমার স্ত্রী। তখন নিজের আত্মাকে বাঁচাতে শুরু হয় দুই দুনিয়া জুড়ে ইচার এক ভয়ঙ্কর লড়াই। এখন প্রশ্ন হলো, ইচা কি পারবে জিনের এই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে, নাকি চিরকালের জন্য তাকে শয়তানের বধূ হয়ে থাকতে হবে? হাই, আমি রোমানা। আপনারা আছেন হরর উইথ রোমানাতে। তো মুভির শুরুতেই মুভির নায়িকা ইচা বলে, একদিন আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছিলাম, সেখানে অনেক বড় একটা বাড়ি দেখতে পাই। হঠাৎ একটা ছেলে আমার কাছে আসে। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম। আমাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে সে আমাকে তার সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলল। তো এরপর দেখি ইচা সেই বিশাল বাড়ির ভেতরে ঢুকতেছে। তখন রহস্যজনকভাবে সেই ছেলেটাকে দেখতে পাই, সেই ইচার দিকেই আসতেছে। এদিকে ইচা সেখানে অনেকগুলো জুঁই ফুল দেখে খুশি হয়ে সেগুলোর স্মেল নিতে যায়। তখনই সেই ছেলেটিও সেখানে চলে আসে। আর এরপর তো সত্যি সত্যি তার সাথে ইচার শারীরিক সম্পর্ক হয়ে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু স্বপ্নেই। তো ইচার আচরণ হাবভাব দেখে আমরা বুঝতে পারি ওই মুহূর্তটা ইচার অনেক ভালো লেগেছে। আর এটা ইচার ফেস দেখেই বোঝা যাচ্ছে। আসলে ইচার হাজবেন্ডের সাথে ইচার সম্পর্ক খুব একটা ভালো নেই, সারাক্ষণ ঝগড়া তর্ক লেগেই থাকে। আর তাই এমন রোমান্টিক মুহূর্তগুলো ইচা তার হাজবেন্ডের থেকে অনেক দিন হলো পায়নি। তো ইচার যেহেতু ভালোই লাগতেছে তাই সে নর্মাল ভাবেই নাই। আর হ্যাঁ, এমন স্বপ্নগুলো সে ঘুমালে প্রায়ই দেখে। তো ইচা ঘড়িতে দেখে তার হাজবেন্ড আসার সময় হয়েছে। হাজবেন্ড রাতের শিফটে কাজ করে, তাই প্রতিদিন মাঝরাতে বাসায় ফিরে। হ্যাঁ, এটাই তার হাজবেন্ড, নাম অ্যারিয়েল। আর এসেই দুজনের টুকটাক ঝগড়া শুরু। তো ইচা বলে, প্রতিদিনের মতো জ্যাকেট নিচে ফেলো না, ঠিক করে রেখে দাও। অ্যারিয়েলও ঠিক করেই রেখে দেয়, কিন্তু চুপি চুপি একটা কালো হাত জ্যাকেটটা নিচে ফেলে দেয়। অ্যারিয়েল কিন্তু ইচার কথা মতো ঠিক করেই রেখেছিল, বাট সেই কালো হাতটা ইচাকে সেটা ফেলে দেওয়া অবস্থায় দেখালো। মানে সে দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। আর এই কালো হাতটা আর কেউ নয়, এটা সেই ছেলে যে ইচার স্বপ্নে আসেও শারীরিক সম্পর্ক করে। আর ওটা কোনো সাধারণ ছেলে নয়, ওটা হচ্ছে জিন দাসিম, যেটা ইচা এখনো জানে না। আর সে এমন এক শ্রেণীর শয়তান যার মূল কাজই হলো স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ ও ভুল বোঝাবুঝি তৈরি করে সংসার ভেঙে দেওয়া। তো ইচা অ্যারিয়েলের জন্য শুধু চা বানিয়ে আনে। অ্যারিয়েল বলে, আমার জন্য খাবার রান্না করনি? ইচা বলে, না, এত রাত অব্দি নষ্ট হয়ে যায়। অ্যারিয়েল বলে, তাহলে একটু ডিম দিয়ে নুডলস রান্না করে দিবে, মাঝে মাঝে হাজবেন্ডকে একটু ভালো মন্দ খাওয়ালেই তো পারো। ইচাও রাগ করে বলে, বউয়ের কথা ভেবে তুমিও একটু তাড়াতাড়ি আসলেই তো পারো, প্রতিদিন তোমার জন্য এই সময়ে আমাকে উঠতে হয়। অ্যারিয়েল আর কোনো কিছু না বলে রাগ করে রুমে চলে যায়। সকালে ইচা নাস্তায় শুধু পাস্তা বানাই ও একটু খেয়ে দুজনের মধ্যে কোনো কথা নেই, কাজে চলে যায়। তো ইচা কাজ করতেছে, হঠাৎ কি যেন একটা তার কাছে আসার অনুভূতি হয়। একটু পরে দুম করে এই আন্টিটি চলে আসে। আন্টির নাম হচ্ছে লিজান্ডা। আর সে আন্টি হলেও ইচার সঙ্গে অনেক ভালো সম্পর্ক। লিজান্ডা বলে,
এমন করে চমকে উঠলে জানো তুমি ভূত দেখলে। তুমি কি আবার তোমার বড়ের সাথে ঝগড়া করেছো? ইচা চুপ করে থাকে। লাঞ্চের টাইমে লিজান্ডা ও ইচা একসাথে লাঞ্চ করতে একটা জায়গায় বসে। এই সময় ইচা লিজান্ডাকে বলে, আমি আর পারছি না, বিয়ের 3 বছর হয়ে গেল, এখনো রোজ ঝগড়া, মনে হচ্ছে আমার আলাদা হয়ে যাওয়া উচিত। এটা শুনে লিজান্ডা বলে, ওই এসব তো মুখে বলা সহজ, যখনই তুমি ওই স্বপ্নটা দেখো তখনই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ইচা বলে, তো আমি কি করব? যখন আমরা প্রেম করতাম তখনকার চেয়েও অনেক বদলে গেছে, আগের মতো রোমান্টিকও নেই, আমার জন্য সে কোনো কিছুই করে না। লিজান্ডা এসব শুনে বলে, বিয়ের পর সব মেয়ের সাথেই এমন হয়, বিয়ের পর যখন আমরা একসাথে থাকা শুরু করি তখন আমরা ভালো খারাপ দিকগুলো দেখতে পারি, তর্ক করা ঝগড়া করা খুব সাধারণ একটা ব্যাপার। আচ্ছা আমি যা করতে বলেছিলাম তা কি তুমি করেছো? ইসার ফেস দেখে বুঝতে পারে করেনি। লিজান্ডা বলে, শোনো, তুমি চাও প্রেম করা সময়ের মতোই ও তোমাকে আদর করুক, যত্ন করুক, কিন্তু তুমি এটা বলো, তখন তুমি যেমন সেজেগুজে থাকতে এখন কি তেমন সেজেগুজে থাকো? জানি থাকো না, তোমার মুখটা প্রতিদিন গোমরা হয়ে থাকে। আচ্ছা একটা প্রশ্ন করি, তুমি শেষ কবে তোমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করেছো? ইটা মনে করার চেষ্টা করতেছে। এটা দেখে লিজান্ডা বলে, আর মনে করতে হবে না, আরে দুজন দুজনকে কতটা ভালোবাসো এটাই তার একটা মাধ্যম। শোনো, আবারও বলতেছি, আজ কাজ শেষে বাড়ি যাও, গোসল করে সুন্দর করে সাজো আর তোমার স্বামীর সাথে রোমান্স করো। সিন কাট হয়ে রাতে আসলে দেখে লিজান্ডার কথাগুলো ইচা বুঝতে পেরেছে ও সে সেটাই করতেছে। সুন্দর একটা ড্রেস পরে সাজুগুজু করতেছে। এরপর অ্যারিয়েলের আসার সময় হলে গেটে গিয়ে অপেক্ষা করে। অ্যারিয়েল তো অবাক। এরপর জ্যাকেটটাও নিজের হাতে খুলে দেয়। অ্যারিয়েল তো ইচার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। টেবিলে দেখে তার জন্য অনেকগুলো খাবারও রান্না করেছে। অ্যারিয়েল তো খুশি হয়ে বউয়ের দিকে তাকায়। তখন ইচাও মিষ্টি একটা হাসি দেয়। ব্যাস এমন হট লুক আর মিষ্টি হাসি দেখে মুহূর্তের মধ্যে অ্যারিয়েলের রোমাঞ্চ জেগে ওঠে। আর তারপর তো এই সময়ও তাদের মধ্যে দাসিম জিন ঢুকে পড়েও সে ইচাকে শারীরিক সুখ দিতে থাকে। তো এরপর ইচা রাতে ঘুমালে আবার কিছু আজব স্বপ্ন দেখে। সে দেখে সে ওই বাড়িটাতে এমন রোমান্টিক ভাবে শুয়ে আছে যেন সে তার স্ত্রী। একটু পর ছেলেরূপী সেই দাসিম জিন সেখানে আসে ও একটি বেলি ফুল ইচার পেটে রেখে বলে, তুমি আমার থেকে কখনোই দূরে যেতে পারবে না, তুমি আমার বধূ। ইচা দুম করে উঠে বসে ও এখান থেকে বের হওয়ার জন্য দরজাটা খোলার চেষ্টা করে। তো এই স্বপ্নটা দেখে ইচা এবার ভয় পেয়ে যায়। ইচা কাপড় চোপড় ঠিক করে নিয়ে পাশে তাকাতেই দেখে বিছানার উপরে সেই বেলি ফুলটা। ইচা অবাক হয়ে ফুলটা দেখতে থাকে, এটা বাস্তবে কি করে আসলো। এদিকে অ্যারিয়েল বউয়ের উপর এতটা খুশি হয়েছে যে ইচা না উঠতেই খুব সকালে উঠে ইচার পছন্দের সব খাবার রান্না করেছে। ইচাও খুশি হয়ে বলে, অ্যারিয়েল তুমি সকাল সকাল উঠে আমার জন্য এতগুলো রান্না করেছো? ইচা মুখে দিয়ে বলে, অনেক টেস্টি হয়েছে। অ্যারিয়েল ভালোবেসে ইচার হাতটা ধরে বলে, ইচা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি এইমাত্র বুঝতে পারছি ছোটখাটো বিষয়ের জন্য আমি অনেক কিছু হারাচ্ছি। আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আর নয়, আমরা সবকিছু আবার প্রথম থেকে শুরু করব। চলো আজকে আমি তোমাকে অফিসেও ড্রপ করে দিয়ে আসবো। ইচা তো সেই খুশি হয়ে যায়। তো একটু পর ইচা উঠে আসলে হঠাৎই তাদের বিয়ের ফটোর ফ্রেমটা ভেঙে যায়। এটা দেখে ইচা অবাক হয়েও সে কিছু একটা আন্দাজ পায়, কিন্তু ইচা এসবের কিছুই কিন্তু অ্যারিয়েলকে জানে না। তো অ্যারিয়েল ইচাকে অফিসে ড্রপ করে দিতে আসে। অ্যারিয়েল বলে, অফিসে এসে আমি তোমাকে নিতেও আসবো। ইচা বলে, না আজকে আমি এমার সাথে দেখা করতে যাব। অ্যারিয়েল বলে, ঠিক আছে। এই বলে ইচা অ্যারিয়েলকে মিষ্টি করে বিদায় দেয়। তো ইচা ভিতরে এসে কাজ করতে করতে হঠাৎ সে বেলি ফুল দেখতে পায়। ইচা ভয়ে ভয়ে ফুলটা নিতে ধরলে দুম করে কে যেন সেটা নিয়ে নেয়। এরপর দেখি এটা তো সেই ছেলেটা, মানে জিন দাসিম। জিনটি ইচার দিকে ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসতেছে। ইচা সেখানকার দেয়ালে থাকা আয়নায় তাকালে জিনের আসল রূপ দেখতে পাই ও এটা দেখে ভয়ে একদম অস্থির হয়ে যায়। এদিকে আস্তে আস্তে জিনটি ইচার একদম কাছে চলে আসলে ভয়ে ইচা চিৎকার দিয়ে ওঠে। সেন চলে আসে ওয়াশরুমে। ইচা ভয়ের ঠালায় দৌড়ে ওয়াশরুমে এসেছে এবং ইচার বমি বমি পাই। সে বেসিনে বমি করতেছে, তখন আমরা তার পিছনে জিনটিকে দেখতে পাই। ইচা দেখতে পায় না। একটু পরে লিজান্ডা দৌড়ে সেখানে আসে ও বলে, কি হয়েছে ইচা, চিৎকার শুনতে পেলাম। ইচা কোনো কিছু না বলেই চলে যায়। লিজান্ডা তখন বেসিনে তাকাতেই চমকে ওঠে। সেখানে দেখি অসংখ্য বড় বড় কৃমি। তো অফিস শেষে ইচা একটা রেস্তোরাঁয় এমার আসার অপেক্ষায় বসে আছে। তখন হঠাৎ
माफ करना, जरा देर हो गई मुझे। তো এটাই হচ্ছে এমা, ইচার ছোটবেলার বন্ধু এবং একই গ্রামের। তো এই এমা আবার বিয়ে শাদিতে ভয় পায়, কারণ সে মনে করে বিয়ে মানে আলগা, ঝামেলা, ঝগড়া, টেনশন ইত্যাদি। ইচাকে বলে তোর কাছে কি মনে হয়? হ্যাঁ, ইচা বলে সব সম্পর্কেই ঝগড়া থাকবেই, তবে এমনও কিছু মুহূর্ত থাকে যা অনেক ভালো লাগে। ভালো লাগার মানুষের পাশে ঘুমানো, একসঙ্গে ঘুম থেকে ওঠা, এসব অন্যরকম একটা অনুভূতি দেয়। আচ্ছা এসব থাক, তুই তো বাসায় গিয়েছিলি, তো বল বাবা মা কেমন আছে? এমা বলে ওরা ভালোই আছে, তবে ওরা আমাকে বললো যে তুই কবে তাদেরকে নাতি নাতনির মুখ দেখাবি। ইচা বলে দোয়া কর উপরওয়ালা যেন খুব শীঘ্রই দেয়। বলতে বলতে ইচার শরীরটা খারাপ হয়ে যায়। এমা বলে অ্যারিয়েলকে বল ওষুধ আনতে। তো ইচা অ্যারিয়েলকে মেসেজ করে ওষুধ আনতে বলে। অ্যারিয়েল মেসেজটা দেখে ওষুধ আনতে বের হয়। হঠাৎ দেখে সামনে দিয়ে ইচা কোথায় জানি যাচ্ছে। অ্যারিয়েল ইচা ইচা বলে ডাকতে ডাকতে পিছন পিছন যায়, কিন্তু দেখে আর কোথাও নেই। হঠাৎ আবার ইচার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অ্যারিয়েল ইচার আওয়াজ ফলো করে যেতে থাকে। এচা 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 তো লোকটা বলে তুমি এমন ভয় পেয়েছো কেন? তখন দুজনেই সেখানে গেলে দেখে কই আর তো কিছুই নেই। এই লোকটি অ্যারিয়েলের খুব ভালো বন্ধু বলা যায়, দুজনে একই সাথে কাজ করে। চিন চলে আসে ইচার বাড়িতে। তো এই ঘটনার পর অ্যারিয়েল পুরো মেরে যায়। ইচাকে দেখতেই তার বারবার ওই ঘটনার কথা মনে হয়। পরের দিন সকালে অ্যারিয়েল ইচার পুরো শরীর মালিশ করার জন্য এক মহিলাকে নিয়ে আসে। ইচার ব্যাকপার্ট মালিশ করা শেষ, এবার সামনের পার্ট। মহিলাটি পেট মালিশ করতে গিয়ে হঠাৎ বলে ওঠে, আরে এই জন্যই তো তুমি নড়াচড়া করতে ব্যথা ব্যথা করছো, তুমি তো দেখি গর্ভবতী, তুমি মা হতে যাচ্ছ, আর 3 মাস হয়ে গেছে। গর্ভবতী হয়েছে এটা শুনে ইচা তো অনেক খুশি, বাট ইচা হঠাৎ প্রেগনেন্ট আবার 3 মাসও হচ্ছে, এটা কেন জানি এরিয়েলের বিশ্বাস হচ্ছে না। পরের দিন ইচা সেই খুশি হয়ে অফিসে আসেও এই খবরটা সবাইকে জানায়। সবাই তো সেই খুশি, বাট লিজান্ডা প্রেগনেন্টের খবরটা শুনে অবাক হয়। ইচা বাথরুমে এসে এই খুশির খবরটা বান্ধবী এমাকেও দেয়। লিজান্ডা ইচার পিছন পিছন বাথরুমে এসে বলে, ইচা কি হয়েছে? ইচা খুশি হয়ে বলে, আমি মা হতে যাচ্ছি। লিজান্ডা অবাক হয়ে বলে, কিন্তু কিভাবে? তুমি তো এই 2 দিন আগেই স্বামীর সাথে মেলামেশা করলে। দেখো তুমি আমার কথায় খারাপ কিছু মনে করো না। আমি শুনে অবাক হচ্ছি যে এটা কিভাবে সম্ভব। ইচা বলে, কেন তুমি আমার প্রেগনেন্ট শুনে কি খুশি হওনি? এই বলে ইচা ওখান থেকে চলে যায়। সিন অ্যারিয়েলের কাছে আসলে দেখি সে বন্ধুকে বলতেছে, আমার যতদূর মনে পড়তেছে ইচা আর আমার প্রায় 5-6 মাস হচ্ছে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, আমাদের শুধু ঝগড়া হয়েছে। তাই ইচা কোনোভাবেই 3 মাসের গর্ভবতী হতে পারে না। বন্ধু বলে, তোমার কি ইচার উপর সন্দেহ হচ্ছে? সে কি তোমাকে ধোকা দিয়েছে? অ্যারিয়েল বলে, আমি কনফার্ম না। তো রাতে অ্যারিয়েল ডিউটিতে আছে। হঠাৎ একটা গাড়ির হর্ন লাগাতার বাজতে থাকে। গাড়ির হর্ন একসময় থামতেই এক নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ পায়। এটা শুনে অ্যারিয়েল বাচ্চা কোথায় কান্না করতেছে খুঁজতে থাকে। রাতে বাসায় ফিরে অ্যারিয়েল ইচার ফোনটা নিয়ে ঘাঁটতে থাকে। ও ইচার বিভিন্ন বন্ধুদের নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ইচা রেগে মেগে বলে, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? অ্যারিয়েল বলে, তোমার কি এই ব্যাপারটা আজীব লাগতেছে না? কিভাবে তুমি 3 মাসের প্রেগনেন্ট হলে? ইচা রাগ করে বলে, ঠিক আছে, তোমার যদি প্রমাণ লাগে তো কালকেই আমরা ডক্টরের কাছে যাব, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। দিন তারা ডক্টরের কাছে গেলে তো অবাক। ডক্টর জানায় যে ইচা প্রেগনেন্ট নয়। এটা শুনে এরা তো চমকে যায়। ডক্টর বলে, হয়তো তুমি তাড়াতাড়ি গর্ভবতী হতে চাচ্ছ, তাই এটা তোমার মস্তিষ্কে প্রভাব ফেলতেছে, তাই তোমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট, কিন্তু বাস্তবে তুমি প্রেগনেন্ট নও। অফিসে এসে ইচা লিজান্ডাকে বলে, ডক্টর বলেছে আমি প্রেগনেন্ট নই, কিন্তু আমার পেটে কিছু তো একটা নড়াচড়া করতেছে, আমি গর্ভবতী নই, এটা বিশ্বাসই হচ্ছে না। ইচার এসব শুনে লিজান্ডা ইচাকে নিয়ে তার একজন পরিচিত কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সেদিনই অফিস শেষে লিজান্ডা
লিজান্ডা ইচাকে কবিরাজের বাড়িতে নিয়ে আসে। লিজান্ডা কবিরাজকে সালাম দিলে কবিরাজও উত্তর দিতে দিতে ইচার দিকে তাকাতেই দেখে তো কবিরাজ ব্যাপারটা না বলে হাসি দিয়ে তাদেরকে ভিতরে আসতে বলে। ভিতরে এসে বসলে কবিরাজ বলে আমাদের সবার উচিত আগে ইবাদত করা। ইবাদত আমাদের শারীরিক ও মানসিকভাবে ঢাল হয়ে ওঠে, যা দৃশ্যমান এবং অদৃশ্য উভয় ক্ষেত্রেই কাজ করে। ইচাকে বলে সব কাজের আগে তুমি দোয়া পড়বে, খেতে যাওয়ার আগে, জামা কাপড় পরার আগে, ঘুমাতে যাওয়ার আগে। লিজান্ডা বলে ইচা আমি তোমাকে বলেছিলাম না ঘুমানোর আগে দোয়া পড়তে, কারণ তুমি অদ্ভুত স্বপ্ন দেখো। কবিরাজ বলে কবে থেকে তুমি অদ্ভুত স্বপ্ন দেখো? ইচা বলে আমার ঠিক মনে নেই, কিন্তু আমার বিয়ের পর থেকে এই স্বপ্নগুলো আসা শুরু করেছে। কবিরাজ বলে শোনো, আল্লাহ জিনদের সৃষ্টি করেছেন, জিনদের মধ্যেও আমাদের মতোই কামনা বাসনা আছে। আমার কাছে এমনও কিছু মানুষ এসেছিল যারা বলেছিল জিনেরা নাকি তাদের পছন্দ করত। এরপর কবিরাজ ইচাকে এমনটা বোঝায় যে তুমি বলছো তুমিও খারাপ স্বপ্ন দেখো, তার মানে এটাও হতে পারে তোমার পেটে জিনের। এটা বলতেই ইচা রাগ করে বলে আমার প্রেগনেন্সির সাথে আমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। লিজান্ডা বলে কিন্তু ডক্টর বলেছে তুমি প্রেগনেন্ট নও, তাই না? ইচা বলে এটা আমার শরীর, শুধু আমি এটা অনুভব করতে পারি, আর আমার পেটে একটা বাচ্চা নড়াচড়া করছে। কবিরাজ বলে ঠিক আছে, তোমার পেটে বাচ্চা থাকুক বা না থাকুক, আর আল্লাহ পাকি ভালো জানেন। ইচা রেগে মেগে বলে আমার পেটে একটা বাচ্চা আছে, এটা অ্যারিয়েলও বিশ্বাস করে না, ডক্টরও তাই বলেছে, এখন আপনিও তাই বলতেছেন। লিজেন্ডার দিকে তাকিয়ে বলে কেউই এটা বিশ্বাস করছে না। এই বলেই ইচা রাগ করে বেরিয়ে যায়। কি আর করার, লিজেন্ডা ইচাকে বাসায় পৌঁছে দেয়। এরপর বাসায় যাচ্ছে, হঠাৎ রাস্তায় একটা বিড়াল ছানা দেখতে পাই। বিড়াল ছানাটাকে সেখানেই একটা ভালো জায়গায় রেখে বাসায় যাবে, তাই আদর করে দিচ্ছে। এরপর চলে যাচ্ছে, ছানাটি তখন মিউ মিউ করে ডাকে। ঘুরে এসে দেখে কই, লিজেন্ডা বলে কোথায় চলে গেলি তুই? মোবাইলটা বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে খুঁজতে থাকে। তখন দেখি ইচা এই সেম স্বপ্নটা দেখে চমকে উঠেছে। ইচা আর 1 সেকেন্ডও দেরি না করে পাগলের মতো ওই জায়গাতে যেতে থাকে। তখন দেখি জিনটি লিজেন্ডার এত খারাপ অবস্থা করেছে যে দেখার মতো নেই। ইচার কাছের এক ফ্রেন্ডের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। সে যে স্বপ্ন দেখেছে বাস্তবেও সেটাই ঘটেছে। অ্যারিয়েল ইচাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তো কাঁদতে কাঁদতে হঠাৎ ইচা খেয়াল করে তার পেটটা হঠাৎ করে বড় হয়ে গেল। এটা দেখে অ্যারিয়েলও তো অবাক। বাসায় এসে ইচা এবার তার স্বপ্নের কথাটা অ্যারিয়েলকে জানাই। ইচা বলে প্রথমে আমি ভেবেছিলাম এটা শুধুই একটা স্বপ্ন, এতে কোনো সমস্যা হবে না। আমি ভুলেও ভাবিনি যে স্বপ্নও সত্যিই হতে পারে। লিজেন্ডার মৃত্যুর স্বপ্নটাও আমি দেখেছিলাম, আর ওটা বাস্তবে ঘটেছে। সবকিছু আমার কারণেই হচ্ছে, আমার কারণেই লিজেন্ডা মারা গেল। অ্যারিয়েল, আমার তোমার সাহায্য দরকার, আমি এসব ঠিক করতে চাই। পরের দিন দেখি ইচা এবার নিজের থেকেই অ্যারিয়েল ও এমাকে নিয়ে সেই কবিরাজের বাসায় এসেছে। কবিরাজ দোয়া কালাম পড়ে ইচার ভিতরের জিনকে ডাকতে থাকে, আর একসময় জিনটি হাজির হয়। এসেই ভয়ঙ্কর ভাবে বলে আমার বিবিকে বিরক্ত করার সাহস তোমার কিভাবে হলো? কবিরাজ বলে সে তোমার বিবি নয়, সে অন্য কারো বিবি, ওর শরীর থেকে বেরিয়ে যাও। জিনটি বলে না, এই নারীর ইচ্ছা কেবল আমিই পূরণ করতে পারি। এটা শুনে কবিরাজ আবার জিনটিকে তাড়ানোর জন্য দোয়া পড়তে শুরু করে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس مالك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الله أكبر. Kasih dia minum. Astaghfirullahaladzim. তো কবিরাজ যাওয়ার সময় বলে জিন দাসিমের বিবাহিত নারীদের খুব পছন্দ। ইচার ক্ষেত্রেও এটাই হয়েছে। যদি ওর মধ্যে আবার সেই লক্ষণগুলো দেখতে পাও তো আবার নিয়ে এসো। তো মাঝরাতে অ্যারিয়েলের ঘুম ভাঙলে দেখে ইচা ঘুম থেকে উঠে অদ্ভুতভাবে বসে আছে। অ্যারিয়েল তো ভেবেই নিয়েছে ইচা হয়তো আবার সেই স্বপ্ন দেখেছে। ইচা হেসে বলে না, আর দেখিনি। এরপর ইচা অ্যারিয়েলের কাছে ক্ষমা চেয়ে বলে অ্যারিয়েল,
আমাকে ক্ষমা করে দিও। আমি বছরের পর বছর তোমাকে এই স্বপ্নের কথা বলিনি। আমি জানতাম না যে এই স্বপ্নটা আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে। অ্যারিয়েল বলে, ইচা ক্ষমা চাইতে হবে না, এতে তোমার কোনো দোষ নেই, চলো আমরা আবার প্রথম থেকে শুরু করব। ইচা খুশি হয়ে বলে ঠিক আছে। এভাবেই এক এক করে 14 দিন কেটে যায়। এই 14 দিনে ইচা আর কোনো খারাপ স্বপ্ন দেখেনি। তারা দুজন খুব সুন্দরভাবে নর্মাল লাইফ কাটাচ্ছে। একদিন একটা রেস্তোরাঁয় বসে অ্যারিয়েল বলে, ইচা আমার প্রমোশন পাওয়ার একটা সুযোগ এসেছে। এটা শুনে ইচা খুশি হয়। অ্যারিয়েল বলে, কিন্তু আমাকে ট্রেনিং এর জন্য শহরের বাহিরে যেতে হবে 1 সপ্তাহের জন্য। ইচাকে 7 দিন একা থাকতে হবে, এটা ভেবে ইচার একটু ভয় লাগে। অ্যারিয়েলও ইচার মনের অবস্থা বুঝতে পেরে বলে, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, এই সময়ে আমাকে তোমার প্রয়োজন। ইচা যাওয়ার জন্য রিকোয়েস্ট করে বলে, তোমাকে যেতেই হবে। দেখো এখন তো আমি ঠিক আছি, আমি আর ওসব স্বপ্ন দেখি না। তো কবে সেটা? অ্যারিয়েল বলে, কালকে সকালেই যেতে হবে, না হলে অন্য কাউকে পাঠাবে। ইচা বলে, ঠিক আছে, আমি নিশ্চিত আমাদের এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ভালো হবে। অ্যারিয়েল খুশি হয়ে বলে, আমি তোমাকে রোজ ভিডিও কল করব। সিন চলে আসে অ্যারিয়েল চলে যাওয়ার প্রথম রাতে। এই 7 দিন এমার এখানে থাকার কথা, কিন্তু রাত হয়ে গেছে, এমা এখনো আসেনি। ইচা এমাকে ফোন করলে এমা বলে, আমাকে মাফ করে দিস, আজ রাতে আমি আসতে পারবো না রে। আমার এক বন্ধু খুব অসুস্থ, তার জায়গায় আমাকে কাজ করতে হচ্ছে, আর অন্য কেউ যে কাজ করবে এমনও কেউ নেই। আমি কাল রাতে আসবো, প্রমিস। আজ রাত একা থাকতে হবে এটা ভেবে ইচা টেনশনে পড়ে যায়। টিভিটা চালু রেখে সেখানেই বসে থাকতে থাকতে ঘুম ধরতেছে। এমন সময় বাহিরে কিসের যেন আওয়াজ হয় আর ইচা চমকে ওঠে। বাহিরে এসে দেখে অ্যারিয়েলের জ্যাকেটটা পরে আছে। সেটা উঠাতে গিয়ে একটা চিরকুট পাই। এটা আসলে কবিরাজ ইচাকে রোজ রাতে ঘুমানোর আগে এটা পরার জন্য অ্যারিয়েলকে দিয়েছিল, কিন্তু অ্যারিয়েল দিতে ভুলে গিয়েছে। ইচা অজান্তেই আজকে এটা পরে রেখে দেয়। এরপর আবার গিয়ে বসে থেকে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এরপর ঘুম ভাঙলে দেখে একদম সকাল হয়েছে। রাতে সে কোনো কিছু দেখেনি, এটা ভেবে তো সে অনেক খুশি। প্রথম রাত তো ভালোই গেল, এবার দ্বিতীয় রাত। ইচা অফিসে এসেছে। হঠাৎ একটা মেয়ে দুম করে বসে পড়ে। ইচা মেয়েটাকে ডাকতে গেলে ইচার ঘুম ভাঙলে দেখি এমা ইচার জন্য পানি আনতেছে। তার মানে এতক্ষণ ইচা এটা স্বপ্ন দেখলো। গেল। ইচা কাঁদতে কাঁদতে বলে, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, বাট আবার শুরু হচ্ছে। এমা বলে, চিন্তা করিস না, কাল সকালে আমরা কবিরাজের কাছে যাব। ইচা বলে, কিন্তু জিনটি যদি আবার আসে, আর যদি তোর খারাপ কিছু হয়ে যায়? এমা বলে, কিন্তু ভয়ে বসে থাকলেও তো হবে না, আর যাই হোক আমি তোর সাথে থাকবো। আমি নিশ্চিত আজ রাতটা আমরা পার করতে পারবো। এমন সময় অ্যারিয়েল ফোন করে, মানে ইচা যে আবার স্বপ্ন দেখেছে এটা অ্যারিয়েলকে জানিয়েছে। অ্যারিয়েল বলে, ইচা আমি অফিস থেকে একটা গাড়ি ধার করেছি, আমি পৌঁছানো মাত্রই আমরা সোজা ওস্তাদের কাছে যাব। ফোনটা আমাকে দাও তো, আমি আমার সঙ্গে একটু কথা বলি। ইচা ফোনে আমাকে দিলে অ্যারিয়েল বলে, এমা ইচার খেয়াল রেখো, যাই হোক না কেন ওকে ঘুমাতে দিও না। গতবার ও যখন স্বপ্ন দেখেছিল তখন লিজান্ডা মারা গিয়েছিল। এমা বলে, আমি বুঝতে পেরেছি। রাত বাজে 12টা। ইচা যেন ঘুম না আসে, তাই এমা ইচার সাথে গল্প করতেছে, কারণ ইচা ঘুমালেই ইচার স্বপ্নে জিনটি চলে আসবে। তো গল্প করতে করতে আমরা দেখি ইচার ঘুমে চোখ ছোট হয়ে আসতেছে। এই ঘুমালো তখনই এমা দেখতে পাই ও ডাক দিয়ে বলে, ইচা ঘুমাস না প্লিজ। ইচা বলে, হ্যাঁ ঘুমাবো না। তো বল এরপর কি হলো? এমা আবার গল্প করতে থাকে। একটু পর দেখি ইচার আবার ঘুম পাচ্ছে। এমা দেখি বলে, ইচা প্লিজ ঘুমাস না। ইচা আবার বলে, বল। এমা আবার বলতে শুরু করে, আর এদিকে ইচা আর থাকতে না পেরে ঘুমিয়ে গেছে। এমা ইচার আর কোনো জবাব না পেয়ে লাফ দিয়ে উঠে ডাকতে থাকে, বাট ততক্ষণে ইচার স্বপ্নে জিন চলে এসেছে, তাই আর শুনতেছে না। ইচার ঘুম ভাঙতেই সে লাফ দিয়ে ওঠে, বাট তার শরীরে সে কি যেন একটা অনুভব করে। পেটের দিকে তাকালে দেখে পেটটা আবার বড় হয়ে গেছে। ইচার কান্না চলে আসে, ও রাগে ক্ষোভে 2 হাতে পেটে চড় থাপ্পড় মারতে থাকে।
ইচা সেখানে একটা গুণা দেখতে পেয়ে সেটা হাতে নেয় ও সেটা নিয়ে নিচে নামতে থাকে। এটা দিয়ে সে যে কি করতে চাচ্ছে আল্লাহ মালুম। এদিকে সেই সময় অ্যারিয়েলও চলে এসেছে। ইচার আওয়াজ শুনে বাথরুমে আসতে দেখে ইচার এই অবস্থা ও সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। অ্যারিয়েল এমা এমা বলে জোরে জোরে ডাকতে থাকলে এমারও জ্ঞান ফেরে। রাতেই তারা ইচাকে নিয়ে কবিরাজের বাসাতে আসে। ইচার পেটটা এখন অস্বাভাবিকভাবে এত বড় হয়ে গেছে। সবাই টেনশনে আছে যে ইচাকে হয়তো আর ওই জিনের কাছে থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। তো কবিরাজ দোয়া কালাম পড়তে শুরু করে আর সিন ইচার আত্মার কাছে আসলে দেখি ইচার আত্মার জিন দাসিমের বাড়িতে আটকে পড়ে আছে। সে বেরোনোর পথ খুঁজতেছে বাট কিছুতেই পাচ্ছে না। তখনই ওই শয়তানটার সামনে আসে, ওই ইচাকে থাকতে ধরে ইচার হাতে একটা আঘাত করে। সিন কবিরাজের বাসায় আসতে দেখি ইচার বডিতে শয়তানটা চলে এসেছে। তো মনে হলো শয়তানটা চলে গেছে, কিন্তু না, একটু পরেই بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة. Allah, ya Allah, ya Allah, ya Allah.
يا الله يا الله يا الله يا الله সিন চলে আসে কয়েক বছর পর। আমরা দেখি ইচার একটা ছেলে সন্তান হয়েছে। ছেলেটা বাড়ির সামনে বল দিয়ে খেলতেছে। হঠাৎ বলটা দূরে সরে গেলে একটা লোক বলটা ধরে ফেলে। ইচার ছেলে লোকটার হাত থেকে বলটা নিয়ে ধন্যবাদ জানাচ্ছে। এমন এসে ছেলেটাকে নিয়ে যেতে যেতে পিছন ফিরে লোকটাকে দেখতে থাকে, বাট চিনতে পারে না। তখন আমরা দেখি এটা ওই শয়তান দাসিম জিন। এই গেল, তার মানে সে এখনো ইচার পিছু ছাড়েনি। তো এই রহস্য দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এবার স্ক্রিনে চশমা পরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, জিন দাসিমের এই ঘটনাটা এই মেয়েটার সাথে সত্যিই ঘটেছে, আর মেয়েটা সেটারই সাক্ষাৎকার দিচ্ছে, মানে এটা সত্য ঘটনা। তো এই মুভির শিক্ষামূলক ব্যাপার হচ্ছে আমাদের মনের দুর্বলতা এবং দূরত্বের সুযোগ নিয়ে অশুভ শক্তি জীবনে প্রবেশ করে সবকিছু তছনছ করে দিতে পারে। তাই সব মেয়েরা সাবধান। তো আমার এই চ্যানেলটা নতুন, তাই সাবস্ক্রাইব করে রাখেন কেমন, না হলে ভিডিও আপলোড করবো বাট আপনি মিস করবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।